ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই। আমি পূর্বেই স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে সুপ্রিম কোর্টে ফাইনাল সাবমিশন দিয়েছে সেই ফাইনাল সাবমিশনের বিস্তারিত ব্যাখ্যা বাংলায় করেছিলাম। আপনারা আশা করছি সেই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং সঠিক তথ্যটি পেয়েও উপকৃত হয়েছেন। কচু পড়া দু পয়সার ইউটিউবারদের কথা শুনে আপনারা বিচলিত হবেন না। সঠিক তথ্য পরিবেশন করে সেই রকম চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করুন। বিশেষ করে আমার সেই সমস্ত ইউটিউবারদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সঠিক তথ্যটি পরিবেশন করুন এবং যারা যোগ্য প্রার্থী তাদের হয়ে আপনারা খবর পরিবেশন করুন। কেন সবাইকে পচা আলুর মধ্যে ফেলে দিচ্ছেন? এক বস্তা আলুর মধ্যে সমস্ত আলু কিন্তু পচা হয় না, এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনারা খবরটাকে পরিবেশন করুন সেইভাবে। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। আপনারা হয়তো প্রত্যেকেই অবগত রয়েছেন যে 2016 সালে যে প্রথম এসএলএসটি হয়েছিল, পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষা 4টি পদে নিয়োগ হয়েছিল। প্রথম পদ হচ্ছে ক্লাস 9, 10, 11, 12-এর সহকারী শিক্ষক পদ এবং ক্লাস 11, 12-এর সহকারী শিক্ষক পদ। তারপরে হচ্ছে গ্রুপ সি ক্লার্ক এবং সর্বশেষ পদটি হচ্ছে গ্রুপ ডি। এখন এই ক্ষেত্রে যদি অযোগ্য প্রার্থীর সংখ্যা ধরা হয় তাহলে ক্লাস 9, 10 লেভেলের ক্ষেত্রে মাত্র 8.50% অযোগ্য প্রার্থী চিহ্নিত হয়েছেন এবং ক্লাস 11, 12-এর ক্ষেত্রে মাত্র 14.47% প্রার্থী চিহ্নিত হয়েছেন অযোগ্য হিসাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অযোগ্য প্রার্থীর সংখ্যা মাত্র সীমিত হওয়া সত্ত্বেও কেন যোগ্যদেরকে অযোগ্যদের মধ্যে ফেলে আপনারা দু পয়সার কচু পড়া ইউটিউবাররা উঠে পড়ে লেগেছেন এই প্যানেলটাকে বাতিল করার জন্যে। সামান্য সুপ্রিম কোর্টে 19 তারিখে রায় হতে চলেছে, সেই রায় হওয়ার পূর্বেই কি আপনারা রায় দিয়ে দিচ্ছেন যে যোগ্য প্রার্থীদেরও চাকরি যেতে চলেছে? তাদের মনোবলকে আপনারা সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিচ্ছেন। যোগ্য প্রার্থীরা দিন রাত খেটে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করার পর তারা আজকে এই চাকরিটি বিভিন্ন যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই চাকরিটি পেয়েছেন। আর সেই সমস্ত যোগ্য প্রার্থীদেরও আপনারা অযোগ্য তালিকায় ফেলে তাদের চাকরিচ্যুত আগে থেকেই করে দিচ্ছেন। মহামান্য সুপ্রিম কোর্টে যে রায় হবে তা সেই রায়ের পূর্বে, এটা কিন্তু সমীচীন নয়। সেই কারণে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা সঠিক তথ্যটি পরিবেশন করুন এবং আপনারা ভুয়ো অর্থাৎ ফেক নিউজ থেকে বিরত থাকুন। যাই হোক, এখন আমরা মূল বিষয়বস্তুর দিকে চলে আসি। আমরা সিবিআই যে তথ্য দিয়েছে বা ফাইনাল সাবমিশন দিয়েছে সেই ফাইনাল সাবমিশন দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে এইরূপ সিবিআই এখানে 1 নম্বর পয়েন্টে যেটি বলেছে যে 4টি পদে নিয়োগ হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের মাননীয় কলকাতা হাইকোর্টের যে রিট পিটিশন হয়েছিল এবং 4টি মামলা নথিভুক্ত হয়েছিল সেগুলোকে নিম্নে দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে এখানে এ নম্বরে যেটি দেওয়া হয়েছে সেটি আরসি দিয়ে লাস্টে 02 অর্থাৎ 2 দিয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে যেগুলো অনিয়ম হয়েছে সেইগুলোর কথা এখানে বলা হয়েছে। তারপরে যেটি আছে বি নম্বরে ক্লাস 9, 10-এ যেগুলো বেনিয়ম হয়েছে সেটি 3 নম্বর হিসাবে চিহ্নিত হয়েছে এবং তারপরে রয়েছে ক্লাস 11, 12-এ যেগুলো বেনিয়ম হয়েছে সেই সমস্ত যে কেসগুলি সেই কেসগুলিকে 4 নম্বর হিসাবে চিহ্নিত হয়েছে এবং লাস্টে গ্রুপ সি ক্লার্ক পদে যেগুলো বেনিয়ম হয়েছে বা অনিয়ম হয়েছে সেগুলোকে 5 নম্বর হিসাবে এখানে চিহ্নিত হয়েছে এবং এখানে যে রিট পিটিশন নাম্বার সেই নাম্বারগুলোও এখানে দেওয়া হয়েছে এবং কত তারিখে নিবন্ধকরণ হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এবার চলে এসে আমরা 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে বলেছে যে এই মামলাগুলি এফআইআরগুলি প্রাথমিকভাবে এই অভিযোগের ভিত্তিতে নথিভুক্ত করা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBCSSC দ্বারা বৈধ প্যানেল বা ওয়েটিং লিস্টে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। 3 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে তদন্তের সময় এটি প্রকাশিত হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অভিযুক্ত কর্মকর্তারা অবৈধভাবে অতিরিক্ত শূন্যপদ সংগ্রহ করেছিলেন যা এসএসসি অনুসারে পরবর্তী নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করার কথা ছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের এসএসসি সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশন থেকে এবং বহিরাগত বিবেচনার বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের পক্ষে সুপারিশপত্র জারি করেছে। এই জাতীয় আঞ্চলিক কমিশনের চেয়ারম্যান বা চেয়ারপারসনদের এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে পূর্ববর্তী চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে এই ধরনের শূন্য পদগুলি তৈরি করা হয়েছিল। তারপরে বলেছে এই সুপারিশপত্রগুলি এমন প্রার্থীদের জারি করা হয়েছিল যারা
অপেক্ষমান তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে অবৈধ র্যাঙ্ক জাম্পিংয়ের অংশ ছিল এবং এমন প্রার্থীরাও ছিল যারা প্যানেল বা ওয়েটিং লিস্টের অংশও ছিল না, অর্থাৎ যে প্যানেলের বহির্ভূত যারা চাকরি পেয়েছেন সেরকম এখানে ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা WBBSE এবং এর অভিযুক্ত কর্মকর্তারা এই ধরনের জাল সুপারিশপত্রের ভিত্তিতে অবৈধভাবে এবং প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তারপর 4 নম্বর পয়েন্টে আমরা এখানে দেখছি যে এখানে একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে তদন্তের পরিপ্রেক্ষিতে জানা গেছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অভিযুক্ত কর্মকর্তাদের বেআইনিভাবে নিম্নত সংখ্যা, এখানে যে সংখ্যক নিয়োগ করা হয়েছে সেই সংখ্যাটি এখানে বলা হয়েছে। এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর প্রথমে গ্রুপ ডির ক্ষেত্রে 609 জন ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্যানেলের বাইরে থাকা ক্যান্ডিডেট হচ্ছে 318 জন এবং 9-10 ক্লাস 9-10 ক্ষেত্রে 183 জন রংলি অ্যাপয়েন্টেড হয়েছে। 110 জন তার মধ্যে হচ্ছে প্যানেলের বাইরে, প্যানেলের মধ্যেই তারা ছিল না। তারপরে সিমিলারলি ক্লাস 11-12 ক্ষেত্রে 39 জন এবং তারা প্যানেলের বাইরে ছিল এরকম 18 জন এবং গ্রুপ সির ক্ষেত্রে 381 জন, অর্থাৎ প্যানেলের বাইরে ছিল 249 জন। তারপরে 5 নম্বরে যে পয়েন্টটি বলা রয়েছে, তদন্ত চলাকালীন গোপনীয় প্রসেসর মেসার্স NYSA কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড NCPL এর বিভিন্ন প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছিল, যারা এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল কমিশন দ্বারা নিযুক্ত ছিল, যার মধ্যে পঙ্কজ বানসালের বাড়িও ছিল উক্ত কোম্পানির কর্মচারী। অনুসন্ধানের ফলে OMR উত্তরপত্র, ডেটা ফাইল এবং SSCর উপরিক্ত 4টি নিয়োগ পরীক্ষার যে JPG চিত্রসহ 3টি হার্ড ডিস্ক পুনরুদ্ধার করা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে যে CBIয়ের উপরোক্ত 4টি ক্ষেত্রে এই 3টি হার্ড ডিস্কের তদন্তের জানা গেছে যে অনেক প্রার্থীকে সফল ঘোষণা করা হয়েছিল এবং তাদের প্যানেল বা ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল, যারা ফাঁকা OMR উত্তরপত্র জমা দিয়েছিল। লিখিত পরীক্ষায় মার্কস, টাইপিং পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা ইত্যাদি বিভিন্ন প্রার্থীদের জন্য কারচুপি করা হয়েছিল, যাতে এই ধরনের প্রার্থীদের সফল প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অভিযুক্ত আধিকারিকরা মেসার্স NCPL এর অভিযুক্ত আধিকারিকদের সাথে মিলে সেই প্রার্থীদের চিহ্নের কারসাজি করেছিল যাদেরকে অযাচিত সুবিধা দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা পঙ্কজ বানসালের কাছ থেকে যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল, সেখানে অযোগ্য প্রার্থীদের যে প্রকৃত মার্কসগুলি সেগুলি আলাদা ছিল। সেই ক্ষেত্রে OMR ম্যানিপুলেশন বা OMR উত্তরপত্রের যে হেরফের সংক্রান্ত পরিসংখ্যা সেটি নিচে দেওয়া হলো। 1 নম্বর ক্ষেত্রে আমরা গ্রুপ ডি বলেছি যে 2 নম্বর এখানে RC দিয়ে যে মামলাটি হয়েছে সেই মামলা নম্বর দেওয়া আছে এবং কতগুলো ম্যানিপুলেশন হয়েছে সে নম্বর দেওয়া আছে এবং প্যানেল রাখা যে কারচুপি প্রার্থীদের সংখ্যা সেটা দেওয়া রয়েছে। তারপর হচ্ছে অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের সংখ্যা দেওয়া হয়েছে। এখানে প্রথমে গ্রুপ ডির ক্ষেত্রে 1823 জন, যেখানে প্যানেলের মধ্যে 1698 জন এবং ওয়েটিং লিস্টে থাকা 984 জন। সিমিলারলি ক্লাস 9-10 ক্ষেত্রে 952 জন এবং 796 জন এবং ওয়েটিং লিস্টে থাকা 104 জন। এরকমভাবে 907 জন ক্লাস 11-12 ক্ষেত্রে এবং যারা প্যানেলের মধ্যে 691 জন এবং ওয়েটিং লিস্টে 138 জন। সিমিলারলি গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে 3421 জন এবং 792 জন এবং 125 জন। এরকমভাবে তারপর আবার আমরা দেখছি যে যারা ফাঁকা OMR দিয়ে জমা করে যারা চাকরি করছিলেন সেই সমস্ত প্রার্থীর সংখ্যা চিহ্নিত করা হয়েছে, সেইগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে প্রথমেই দিয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে 241 জন ফাঁকা OMR সংখ্যা জমা দিয়ে তারা চাকরি করছেন এবং ফাঁকা OMR-এ নিয়োগ পেয়েছে 166 জন। সিমিলারলি 9-10 ক্ষেত্রে 22 জন এবং এখানে 21 জন এবং ক্লাস 11-12 ক্ষেত্রে 15 জন, তার মধ্যে 12 জন এবং গ্রুপ সির ক্ষেত্রে 123 জনের মধ্যে এখানে ফাঁকা OMR দিয়ে নিয়োগ প্রাপ্ত করা হয়েছিল হচ্ছে 51 জনকে। তারপর আমরা নিচের দিকে চলে আসি। তদন্তের সময় পঙ্কজ বানসালের কাছ থেকে উল্লেখিত 3টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল এবং ভারতীয় সাক্ষ্য আইনের 65B এর অধীনে শংসাপত্র পাওয়া গেছে। তদন্তের সময় এটি প্রকাশিত হয়েছিল যে মেসার্স NCPL এর তার কর্মকালীন সময়ে পঙ্কজ বানসাল আনুষ্ঠানিকভাবে এই ধরনের হার্ড ডিস্কগুলির সাথে লেনদেন করতেন, যা তিনি উল্লেখিত কোম্পানি ছাড়ার আগে ধরে রেখেছিলেন।
পঙ্কজ বানসালের কাছ থেকে প্রাপ্ত ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর 65-বির অধীনে শংসাপত্রের গ্রহণযোগ্যতা কলকাতা মাননীয় হাইকোর্ট দ্বারা বহাল রাখা হয়েছে, যা 22/4/2024 তারিখের আদেশে 284 থেকে 309 নম্বর পাতা জুড়ে আলোচনা করা হয়েছে। তারপরে বলেছে যে তদন্তে জানা গেছে এজেন্টদের একটি সংগঠিত চক্রের মাধ্যমে ঘুষ আদান প্রদান করা হয়েছে, অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘুষের পরিমাণ এজেন্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কর্মকর্তা এবং তৎকালীন মন্ত্রী পার্থ চ্যাটার্জির মধ্যে ভাগাভাগি করা হয়েছিল। মন্ত্রী পার্থ চ্যাটার্জি আবাসিক অফিসে অযোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছিল, যা তারপরে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে হস্তান্তর করা হয়েছিল। এরপর কর্মকর্তারা অপরাধমূলক ষড়যন্ত্রের কারসাজি করে প্রার্থীদের নিয়োগের যোগ্য ঘোষণা করেন। অভিযুক্ত কর্মকর্তারা শূন্য পদের বিপরীতে অবৈধ অযোগ্য প্রার্থীদের নিয়োগ করেছিলেন, যা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও পরবর্তী নিয়োগ প্রক্রিয়া ব্যবহার করার কথা ছিল। তদুপরি কোনো অন্যায়ের প্রমাণ মুছে ফেলার জন্যে এবং শনাক্তকরণ এড়াতে অভিযুক্ত কর্মকর্তাদের দ্বারা আসল ওএমআর এবং ডিজিটাল ডেটা ধ্বংস করা হয়েছিল। পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দ্বারা পরিচালিত হয়েছিল, যা তার সহ ষড়যন্ত্রকারীদের দ্বারা পরিচালিত হয়েছিল এবং তত্ত্বাবধান করেছিল সুবীরেশ ভট্টাচার্য, WBSSC এর তৎকালীন চেয়ারম্যান, শর্মিলা মিত্র এবং সৌমিত্র সরকার উভয় পরবর্তী চেয়ারপারসন কল্যাণময় গাঙ্গুলি, তৎকালীন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের WBBSC সভাপতি শান্তিপ্রসাদ সিনহা, WBCSSCর তৎকালীন উপদেষ্টা অশোক কুমার সাহা, WBCSSCর তৎকালীন সচিব কাম চেয়ারম্যান শ্রীমতী পর্ণ বোস, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য, WBCSSC মেসাস NCPL এবং WBBSCর অভিযুক্ত আধিকারিকদের মধ্যে আদান প্রদান করা ইমেলগুলি সহ বেশ কিছু ডিজিটাল প্রমাণ হেফাজতে নেওয়া হয়েছিল। এছাড়াও তদন্তের সময় কিছু ব্যাংকিং লেনদেনও পাওয়া গেছে, যা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে ঘুষ সংগ্রহ এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা পরবর্তী ক্ষেত্রে স্থানান্তর করা হয়েছিল বা ট্রান্সফার করা হয়েছিল। এখানে দুটো SLPর কথা বলা হয়েছে এবং 9/11/2023 তারিখে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে CBI উল্লেখিত 4টি ক্ষেত্রে তার তদন্ত শেষ করেছে এবং 173 এর অধীনে ট্রায়াল কোর্টে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছেন 2024 সালের জানুয়ারি মাসে। অভিযুক্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তাদের বিচারের অনুমোদনের জন্য অর্থাৎ তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিচারের অনুমোদনের জন্য তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্যপাল এবং মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গের বিধানসভার কাছ থেকে যথাযথভাবে অনুমোদনপত্র চাওয়া হয়েছিল বিচারের জন্য। 1988 সালের 19-এর অধীনে PC অ্যাক্টের যে মামলা মোকদ্দমার অনুমোদন দেওয়ার জন্য মামলা ভিত্তিক পৃথক প্রস্তাবগুলির উপরে 8 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত অন্যান্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারের মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে 30/9/2022 থেকে শুরু হলেও প্রয়োজনীয় বিবেচনাগুলি এখনও অপেক্ষা করছে। অনুমোদন প্রদান ত্বরান্বিত করার জন্য অনুস্মারক পাঠানো হয়েছে। মামলার বিচারের স্বার্থে এই বিষয়ে আন্তরিক এবং পুনরাবৃত্তিমূলক প্রচেষ্টা করা হয়েছে। এরপর 11 নম্বর পয়েন্টে চলে আসি। মাননীয় কলকাতা হাইকোর্ট 22/4/2024 তারিখের আদেশের মাধ্যমে 13 নম্বর 363 এর 7 থেকে 10 পর্যন্ত CBIকে যে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এবং প্যানেলের বাইরে থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এমন সমস্ত ব্যক্তিদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং ফাঁকা ওএমআর শিট জমা দেওয়ার পরেও সেই সাথে রাজ্য সরকারের অতিসংখ্যা পদ সৃষ্টি অনুমোদনের সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে অবৈধ নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা বিচার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তদন্ত অনুসারে CBI উল্লেখিত সমস্ত মামলায় আরও তদন্ত শুরু করেছে, যা উক্ত আদেশের অক্ষরে অক্ষরে পরিচালিত হচ্ছে। সুপার নিউমারি পোস্ট তৈরির ক্ষেত্রে এই মাননীয় আদালতের দ্বারা আরোপিত স্থগিতাদেশ সাপেক্ষে এখন পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংখ্যা 1052 জন এবং ফাঁকা ওএমআর জমা দেওয়া প্রার্থীদের সংখ্যা 158 জন নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ পয়েন্ট 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যদি CBI যদি প্রয়োজন মনে করে তাহলে উপরের উল্লেখিত যে সমস্ত সিটটি দেওয়া আছে বা লিস্টটি দেওয়া আছে এই লিস্টে থাকা অবৈধ ক্যান্ডিডেটদের যদি মনে করে তাহলে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ডেকে ডেকে তারা তদন্ত করতে পারে।
এই হলো সিবিআইয়ের দেওয়া যে 5 পাতার ফাইনাল সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, সেটি আমি বিস্তারিত বাংলায় ব্যাখ্যা করলাম। আশা করি আপনারা এই বিস্তারিত ব্যাখ্যাটি পেয়ে আপনারা উপকৃত হয়েছেন, এবং এই সমস্ত আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে সঠিক তথ্যটি পেয়ে উপকৃত হন। এবং আগামী 19 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে যে শুনানি পর্ব হতে চলেছে, সেই শুনানি পর্বতে যেন যোগ্য প্রার্থীদের দিকে হাওয়া বদলে যায়, সেই প্রার্থনা এবং কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আপনাদের দিন শুভময় সুখময় হয়ে উঠুক। আজকে এই বলে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।